শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সংবিধান নিয়ে ডক্টর ইউনূস সরকারের সামনে ৩ অপশন। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা ফখরুলের। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি বলেন, এই বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয়, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি। মঙ্গলবার 10 সেপ্টেম্বর জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে? জবাবে জয়শঙ্কর বলেছেন, আপনি জানেন যে বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টত বর্তমান সরকারের সাথে কাজ করছি, তবে আমরা আমাদের কাজ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণমাধ্যমে হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে আলোচনা করছেন, কেননা হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই 100টিরও বেশি হত্যা মামলা করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার সাথে সাথে তার সরকারেরও পতন হয়েছে। বর্তমানে হাসিনার সময়ে দায়িত্ব পালন করা বেশিরভাগ মন্ত্রী এমপি পলাতক রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং এমপি। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এছাড়া তার 15 বছরের শাসন আমলে জোরপূর্বক গুম, ভিন্ন মত দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গত সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, শেখ হাসিনাকে ভারতের অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন। এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউই এটা পছন্দ করছে না। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের সম্ভাব্য কোনো অনুরোধ ভারত বিবেচনা করবে কিনা সেই বিষয়ে দেশটি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অবস্থান জানায়নি। কূটনৈতিক স্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনূসের সর্বশেষ মন্তব্যের জবাবও দেয়নি দিল্লি। সংবিধান নিয়ে ডক্টর ইউনূস সরকারের সামনে 3 অপশন। গত 15 বছরে পতিত স্বৈর শাসক নিজে ক্ষমতায় থাকার স্বার্থে ও চূড়ান্ত কর্তৃত্ব পরায়ণ হয়ে উঠতে সংবিধানকে কাটাছেঁড়া করে এমন একটি পর্যায়ে নিয়ে এসেছিল যে একজন নাগরিক চাইলেও সংবিধানটি সঠিকভাবে অনুসরণ করে চলতে পারবেন না। সংবিধান নিয়ে অন্তর্বর্তী সরকারের সামনে 3টি অপশন খোলা। 3 পদ্ধতিতে সংবিধান পুনরায় প্রণয়ন করা যেতে পারে বলে মতামত ব্যক্ত করেছেন সংবিধান বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এমন প্রস্তাব পেশ করেন তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেওয়াটা সংবিধানের কোনো বিধান প্রত্যক্ষভাবে সমর্থন করে না। তারাও দৃশ্যত সংবিধানের কিছু অংশ মানছেন বা মানতে পারছেন, আবার অন্য অংশ কিংবা বহু অংশ মানছেন না বা মানতে পারছেন না। সংবিধান যে কি আজগুবি অবস্থায় আছে তা কয়েকটি উদাহরণ দিলে পরিষ্কার হবে। প্রথমত, 123 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ না ভেঙে নির্বাচন করা যাবে, যা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বিরল ও নজিরবিহীন, এবং একসঙ্গে 300+300 মোট 600 এমপি স্বল্প সময়ের জন্য হলেও নির্বাচিত থাকেন। এই বিধানের প্র্যাকটিস পতিত সরকার করেছেও। দ্বিতীয়ত, 7 ক অনুচ্ছেদে সংবিধান বাতিল, রদ, ষড়যন্ত্র ও সর্বোচ্চ শাস্তির কথা এমনভাবে লিখে সন্নিবেশিত করা হয়েছে যে পতিত সরকার বা তাদের কোনো দোসর যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে বর্তমান সরকারের সবার
সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবে। তৃতীয়ত, 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। কিন্তু স্পিকার যদি অসমর্থন বা অনুপস্থিত হন তাহলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এই বিষয়টি সংবিধান অনুধাবন করেনি। চতুর্থত, 47 অনুচ্ছেদে অনেক বিধান আছে যা সরাসরি মৌলিক অধিকার সংক্রান্ত সংবিধানের অন্যান্য অনুচ্ছেদের সরাসরি বিপরীত এবং সাংঘর্ষিক। পঞ্চমত, সংবিধানের 7 খ অনুচ্ছেদ সংবিধানের সিংহভাগ সংশোধন, সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণ অযোগ্য ঘোষণা করা হয়েছে। তারা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে শতাব্দীর সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া বর্তমান সরকারকে সংবিধান নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করার সময় এসেছে। আশার কথা যে সরকার এ সম্পর্কে গতকাল ডাক্তার শাহদিন মালিককে প্রধান করে একটি কমিশন গঠন করেছে। আমরা এটিকে ইতিবাচক হিসেবে দেখতে চাই। সংবিধান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে 3টি অপশন খোলা। প্রথম অপশন, গত 15 বছরে কাটাছেঁড়া করা সংবিধান ভেঙে সম্পূর্ণ নতুন একটি সংবিধান জাতিকে উপহার দেয়া। নির্বাচনের মাধ্যমে 300 আসনে নির্বাচন করে সাংবিধানিক পরিষদ গঠন করা। এটির একমাত্র ও কেবলমাত্র কাজ হবে সংবিধান রচনা ও গৃহীত করা। এর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব ও চলমান কাজের বৈধতার সঙ্গে একসঙ্গে গণভোটের আয়োজনও করা যেতে পারে। দ্বিতীয় অপশন, 50 থেকে 60 জন বিশেষজ্ঞ, সংখ্যা কম বেশি হতে পারে, নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি বা কমিশন গঠন করা, যাদের একমাত্র দায়িত্ব হবে নতুন একটি সংবিধান ড্রাফট করা। এই নতুন সংবিধান সুষ্ঠু, অবাধ ও সত্যিকারের অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গৃহীত হবে। একই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব ও চলমান কাজের বৈধতার জন্য গণভোটের আয়োজনও করা যেতে পারে, যেভাবে ব্রিটেনে একদিনে একাধিক নির্বাচন হয়। তৃতীয় অপশন, 1-11 সরকারের মতো এই সরকার পরবর্তী নির্বাচিত সরকারের উপর নির্ভর করবে, অর্থাৎ 1-11 সরকারের মতো যতদিন থাকবে, থেকে যাবার পর পরবর্তী সরকার এসে তাদের মেয়াদ, চলমান কার্যাবলী ও সংবিধান পরিবর্তনের বৈধতা দিবে। বক্তারা বলেন, প্রথম অপশন বা দ্বিতীয় অপশনে যাওয়া হবে উত্তম। স্বাধীনতার 53 বছর পর সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা জাতির জন্য এমন সুযোগ আর নাও আসতে পারে। তাই পরবর্তী পরিস্থিতিতে জাতিকে নতুন একটি সংবিধান উপহার দেওয়া সময়ের দাবি। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে, আশা ফখরুলের। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমরাও বলেছি যেন এই সংস্কার কাজগুলো হয়, সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় ও সুযোগও দিতে চাই। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন। তিনি বলেন, আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন, যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নেই। ডিসি নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা থাকতে পারে। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে, আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে, তাই কিছুটা সময় লাগবে। সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না, যারা আছেন তাদেরকে কাজে লাগাতে হবে, সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা গ্রহণযোগ্য হতে পারে না। এসব কথায় কান দেয়া যাবে না। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা করার চেষ্টা করা হচ্ছে। আমি শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দলের নেতাকর্মীদের অনুরোধ করব, প্রতিষ্ঠানগুলো চালু রাখুন এবং সব ধরনের অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আগামী 14 সেপ্টেম্বর ও 15 সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে এই সমন্বয় সভার আয়োজন করে বিএনপি।